এইখানে রাখবো রিকারশন, আমরা কন্টিনিউ করছি, রিকারশনটা আমরা কন্টিনিউ করছি, সেটাই লিখে রাখলাম। তাহলে ফার্স্ট যে প্রোগ্রামটা আমরা করব সেটা হচ্ছে রিভার্স অফ এনি নাম্বার। এটা করলেই প্যালিন্ড্রম হয়ে যাবে, এটা করলেই প্যালিন্ড্রম হয়ে যাবে। আর ইউজিং রিকারশন বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা রিকারশনের আন্ডারেই এই কাজটা আমরা করছি। আচ্ছা, রিভার্স আমরা কিভাবে করেছিলাম? রিভার্স আমরা কিভাবে করেছিলাম, সবসময় যখনই রিকারশন চিন্তাটা আমাদের করতে হবে, সেই সাথে রিভার্স যখনই আমরা চিন্তাটা করব, সেই সাথে আমাদের ইটারেটিভ প্রসেসটা মাথায় রাখতে হবে। ইটারেটিভ প্রসেসটা কি ছিল সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ইটারেটিভ মেন জায়গাটা কি ছিল, একটা ভেরিয়েবল নিয়েছিলাম এস, while ধরা যাক n এর ভিতর নাম্বারটা রয়েছে, n যতক্ষণ 0 ছিল কি করেছিলাম রিভার্সের সময়, ওই r equal to n mod 10 কি মনে পড়ছে? হ্যাঁ স্যার, মানে ওই লাস্ট ডিজিট একটা একটা করে লাস্ট ডিজিট তুলেছিলাম, s equal to কি হবে, s into 10 plus r, এটাই তো করেছিলাম, s equal to s into 10 plus r। স্যার এখন আমরা ডাইরেক্ট লিখে দিতে পারতাম s equal to s into 10 plus n mod 10। হ্যাঁ ঠিক, ওটাও আমরা লিখতে পারতাম। ধরো আমি ওরকমই লিখে দিচ্ছি, ওই r ইকুয়াল টু এই যে n mod 10 টা, তো এই r এর জায়গায় এটা লিখে দিচ্ছি, মানে r ব্যাপারটা আর থাকছে না, r ব্যাপারটা আর থাকছে না, n mod 10 টা r এর জায়গায় আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে সেটাই করে দিয়ে লিখি, ব্যাপারটা আরো সুবিধা হবে। তাহলে s ইকুয়াল টু s মাল্টিপ্লাই 10 প্লাস n mod 10, একই ব্যাপার, ঠিক আছে। আর সর্বশেষ কি হতো, n ইকুয়াল টু n বাই 10 বা n স্ল্যাশ ইকুয়াল টু 10। এই তো আমরা করতাম রিভার্স করার জন্য, আর তো কিছু নয়, রিভার্স করার সময় এই করতাম। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যখনই আমরা রিকারশন চিন্তাটা করব, এটা প্রথম প্রথম বলছি, যখন তুমি আসলে এই রিকারশন মানে ফর্মুলাটাকে কনস্ট্রাক্ট করার জন্য আলাদা একটা ফিল্ড অফ ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্সটা নিয়ে আমি যেহেতু আলোচনা করিনি, তাই আমি ওইটাকে দিয়ে আমি আর তৈরি করছি না। মানে ওগুলো হচ্ছে রেকারেন্স রিলেশন বলে, এটা কি করেছো কখনো রেকারেন্স রিলেশন বা শুনেছো রেকারেন্স রিলেশন? এটা আচ্ছা ঠিক ঠিক আছে, ওটা যদি কখনো সুযোগ পাই বা সময় পাই বলবো হয়তো, কিন্তু দরকার নেই। মানে রেকারেন্স রিলেশন মানে এটা একটা ম্যাথমেটিক্সের মানে ফিল্ড। এইটা এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্সের এই চ্যাপ্টারটা করলে তখন আমাদের যে কোনো প্রোগ্রামকে রিকারশনে কনভার্ট করতে সুবিধা হয়। এগুলো যেরকম আমরা ইটারেটিভ প্রসেসটা আগে যে প্রোগ্রামটা করেছি সেটাকে দেখে দেখে আমরা রিভার্সটাকে বানানোর একটা চেষ্টা করছি, এটা ঠিক আছে, ওই বাধা ধরা কিছু প্রোগ্রামের জন্য ঠিক আছে, কিন্তু সব প্রোগ্রামকে আমরা রিকারশনে কনভার্ট করতে গেলে বেগ পাবো, তার জন্য এই চ্যাপ্টারটা পড়তে হয়, কোনো কারিকুলামে না থাকলেও হয়তো পড়তে হয়। কিন্তু এই মুহূর্তে আপাতত থাক, এই মুহূর্তে আপাতত থাক, আমি সেইভাবে কিছু আলোচনা করছি না। তো এই ইটারেটিভটাকে দেখেই আমরা রিকারসিভ জিনিসটাকে বানাবো। রিকারশনে কোনো লুপ চলবে না, কথা বলবো না, সাধারণত আমরা ফর লুপ ফাইল লুপ গুলোকে অ্যাভয়েড করি, কারণ একটা ফাংশন নিজেই নিজেকে ডাকছে, নিজেই নিজেকে ডাকছে, বারবার নিজেই নিজেকে ডাকতে 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 ডাকতে
আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই। তো একটা জিনিস দেখো, এখানে বুঝে যাচ্ছ যে হোয়াইল লুপটা থেমে যাবে কখন? হোয়াইল লুপটা থেমে যাবে কখন? যখন এনটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বেস কন্ডিশন রিকারশনে। তাহলে আমি বলতে পারি, যদি বেস কন্ডিশনটা আমার বার করে দিই, বেস কন্ডিশন মানে যেটা হচ্ছে ওই রিকারশনের মূল জিনিসটা কি, নিজেই নিজেকে ডাকছে, একটা ফাংশন নিজেই নিজেকে ডাকছে, সেটা তো একটা সময় থামাতে হবে, সেটাকেই বলা হয় বেস কন্ডিশন। তাহলে এই নাম্বারটা যেই 0 হয়ে যাচ্ছে, ইফ n ইকুয়াল টু যদি 0 হয়, তখনই আমরা কি করব, হোয়াইলের ক্ষেত্রে স্টপ হয়ে যাচ্ছে আর এখানে রিটার্ন 0 করব। যদি n 0 হয়ে যায় তো রিটার্ন করবে 0, মানে আর কিছু ভ্যালু রিটার্ন করার নেই, কারণ একটা ফাংশন কি করে, ম্যাক্সিমাম রিটার্ন করতে পারে, এর বাইরে তো আর কিছু করতে পারে না। সে তো আর কিছু ডিসপ্লেও করতে পারে বা রিটার্ন করতে পারে। আমি রিটার্ন কথাটাই লিখলাম, কারণ আগের যদি প্রোগ্রামগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় আমরা রিটার্ন করে করেই কাজ করছি। তাহলে n যদি 0 হয় তো আমরা রিটার্ন করে দিচ্ছি, মানে থামিয়ে দিচ্ছি, আর রিকারসিভ কল হবে না, এবার পেছন দিকে রিটার্ন হতে থাকবে। আর রিকারসিভ কন্ডিশনটা কি হবে? রিকারসিভ মানে নিজেই নিজেকে কল করবে, এই ব্যাপারটা কি হবে? নিজেই নিজেকে কল করবে। কিছু গেস করতে পারবে? একটু চেঞ্জ করব এই জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। স্যার হোয়াইলের পোরশনটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, মানে আমরা হোয়াইলের কন্ডিশন দেখে বেস কন্ডিশন একটা অনুমান করতে পারি, কিন্তু রিকারসিভটা অবভিয়াসলি হোয়াইলের ভেতরের যে দুটো লাইন লেখা আছে এটাকে দেখেই আমাদের ডিটারমাইন করতে হবে। কিন্তু সব ক্ষেত্রে এক্স্যাক্ট এই দুটো লাইনের একটা কপি চলে আসবে এর কোনো মানে নেই। আগের হয়তো প্রোগ্রামে আমরা দেখেছি যে হোয়াইলের ভিতরের দুটো লাইনকেই সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো এখানে চিন্তাটা করতে হবে যে সেই দুটো লাইনকে দিয়ে দাঁড় করাতে পারছি না আদার্স কোনো টেকনিক দাঁড় করাতে হবে, সেইটা হচ্ছে আমি একটা কাজ করি, আমি সে n ইকুয়াল টু 123 n ইকুয়াল টু 123 মানে আমি চাইছি জিনিসটা কি করব, রিভার্স করতে গেলে এই লাস্ট ডিজিটটা নেব 3, তার সাথে 10 মাল্টিপ্লাই করব, তার সাথে 10 মাল্টিপ্লাইজ করব, আর বাকি যেটা পড়ে থাকছে 12টা, সেটা পরের বিষয়। তার মানে এটা হচ্ছে 30 হচ্ছে, 30 নিলে হবে না। আচ্ছা, এখানে টোটাল নাম্বার অফ ডিজিটস দেখো, টোটাল নাম্বার অফ ডিজিটস আছে 3টে, টোটাল নাম্বার অফ ডিজিটস আছে 3টে। আমি একটা কাজ করি, আগে থেকেই প্ল্যাটফর্মটা সাজিয়ে রাখি, আমি একে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি টোটাল নাম্বার অফ লেন্থ যদি 3 হয়, টোটাল নাম্বার অফ লেন্থ অফ দা মানে নাম্বারের যে লেন্থটা, এই নাম্বারের যদি লেন্থ যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে আমি 100 নেব, মানে ওই একটা শূন্য কম, 1000 নেব না, 100 নেব। 100 ইন্টু 3 করলে 300 হচ্ছে। পরের বার কি থাকছে 12, ওই 3টাকে যদি সরিয়ে দিই, এই যে n ইকুয়াল টু n/10 করলে তো 3টা সরে যাচ্ছে, সেই 12 মানে কটা ডিজিট আছে, মানে এটার পর কি হয়ে যাবে, n এর ভ্যালু 12তে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে নাম্বার অফ ডিজিট হচ্ছে 3 ছিল, এখানে নাম্বার অফ ডিজিট কত আছে 2, তার মানে আমরা করব এই যে 2টা এক্সট্রাক্ট করব, এই 12 থেকে লাস্টের ডিজিটটাকে নেব,
মানে n mod 2 করব, n mod 10 করব, মানে 2 আসছে, 2 এর সাথে মাল্টিপ্লাই করব 10, মানে নাম্বার অফ ডিজিট 2 থাকলে 10 করব, মানে 20। তারপরে 2টাকে এই যে 12 থেকে 2টাকে বাদ দিয়ে দেবো, 12 থেকে 2টাকে বাদ দিয়ে দিলে পড়ে থাকছে এই 1। তাহলে নাম্বার অফ ডিজিটস কত হচ্ছে? নাম্বার অফ ডিজিটস হচ্ছে 1। 1 থাকলে তার মানে এই n এর 1টা নেব, তার সাথে মাল্টিপ্লাই করব 1, মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2, এটা 10 টু দি পাওয়ার 1, এটা 10 টু দি পাওয়ার 0, মানে এই যে 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার এই যে d মাইনাস 1 হচ্ছে, d মাইনাস 1, তার মানে এরকম ভাবে 1 হচ্ছে, তার মানে এটা জিনিসটা হচ্ছে 1 পাচ্ছি। তার মানে এবার দেখো এই 300, এই 20 এবং এই 1, এই তিনটেকে আমরা অ্যাড করে দেবো, মানে এইটার সাথে এইটা অ্যাড হবে, এইটার সাথে এটা অ্যাড হবে, মানে ফাইনালি রেজাল্ট যেটা আমরা পাবো সেটা দেখো 321, and this is the reverse of the given number, কি তাই তো? এবার এটা তো আমি একটা রাফ স্কেচ করলাম, মানে এটা আমি কি করতে চাইছি সেটা আমি বললাম। এবার রিকারসিভ তো পরের বিষয়, আমরা কি করতে চাইছি সেটা। তার মানে একটা জিনিস আমাদের নাম্বার অফ ডিজিটসটাকে আমাকে বার করে নিতে হবে, সেটা কোনো রিকারশন না, সেটা এমনি d ইকুয়াল টু আমাদের নাম্বার অফ ডিজিটসটাকে বার করে নিতে হবে, মানে ওই স্টেটে, ওই স্টেটটাতে। এটা কি বুঝতে পেরেছো স্টেটের ব্যাপারটা? এইটা হচ্ছে ফার্স্ট স্টেট, এটা হচ্ছে ফার্স্ট স্টেট, এটা হচ্ছে ফার্স্ট স্টেট, বোঝা গেল? পরের স্টেটটা হচ্ছে, এইটা হচ্ছে পরের স্টেট, সরি, এইটা হচ্ছে পরের স্টেট, ঠিক আছে? তারপরের স্টেটটা হচ্ছে এইটা, তার মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু তিনটে স্টেট তৈরি হয়েছে। এটা হচ্ছে স্টেট 1, এটা স্টেট 2, আর এটা হচ্ছে স্টেট 3। তিনটে অবস্থা আর কি, তিনটে স্টেটে তিন রকমের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম্বার অফ ডিজিটস আলাদা, কারণ কি এনটা পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে এনটা পাল্টাচ্ছে। তার মানে রিকারসিভ কল এইটা হবে, মানে তার মানে এ কি রিটার্ন করছে, এ রিটার্ন করবে দেখো 3, প্রথমে 3 নিচ্ছে, এই 3টা এলো কোত্থেকে, কি রিটার্ন করছে, তাহলে n mod 10, তাই তো, n mod 10 ইনটু করছি, মানে এই জিনিসটা মাল্টিপ্লাই করছি 10 টু দি পাওয়ার d minus 1, 10 টু দি পাওয়ার d minus 1, তাহলে ওই মানে জাভার ভাষায় তো এরকম ভাবে লিখতে হয়, math dot পাও 10 টু দি পাওয়ার d minus 1, তাহলে এইটা হয়ে গেল। এই টোটাল জিনিসটার সাথে আমরা কি করছি, এটার সাথে আমরা প্লাস করব, ধরো রিকারসিভ কলটা হচ্ছে রিভার্স, এটা তো বোঝাই যাচ্ছে, যখন ওটা পরেরটায় যাচ্ছে, পরেরটায় হচ্ছে n কে n ইকুয়াল টু n বাই 10 করে পাঠানো হচ্ছে, তার মানে n ইকুয়াল টু n বাই 10, n ইকুয়াল টু n বাই 10, এইটা ব্যাস, এইটা হচ্ছে রিকারসিভ কল। ডিটাকে বার করে নিতে হচ্ছে, রিটার্ন করতে হবে n mod 10, দেখো n mod 10 মানে বুঝতে পারছো, n তো 123 ছিল, 3টা এলো কোত্থেকে, নিশ্চয়ই n কে mod 10 করেই এসছে। তারপর কি করছি, মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার d minus 1, মানে ওই স্টেটে যে d এর ভ্যালু ছিল, তাহলে 10 এর পাওয়ার সেটা দিচ্ছি, তাহলে ম্যাথ ডট পাও 10 টু দি পাওয়ার d minus 1 হলো, এইভাবেই তো পাওয়ার লেখে। আর রিকারসিভ কলটায় আমরা কি লিখে দিই, এনটা চেঞ্জ হয়ে কি হবে, পরের স্টেটে যখন যাচ্ছে এনটা তো 12 হয়ে যাচ্ছে,
এনটা 12 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 123 থেকে 3টাকে সরিয়ে দিতে হবে। এটার পদ্ধতিটা আমরা ইটারেটিভ প্রসেসে করে থাকি, কি করে থাকি, n ইকুয়াল টু n/10। তাহলে এনটাকে পরিবর্তন করার জন্য n/10 করে দিচ্ছি। বলো এটা কি একটা আইডিয়া করা গেল কি? প্রোগ্রামটা করে আমি আবার বোঝাবো, কিন্তু এটা প্রাথমিক যেটা বললাম এটা বোঝা গেল সারণ না? দেখো হ্যাঁ স্যার। এবার দেখো, আমি আগে দেখাই কি করে ডিজিটটা ক্যালকুলেট করতে হয়। ডিজিট ক্যালকুলেট করা অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আগেও করেছো, নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা একটু নতুনত্ব দেখাবো যেটা, সেটা হলো মানে প্রোগ্রামকে খুব শর্টকাটে ছাড়তে হবে। মানে আমাদের হাতে সময় কম। স্যার বলছি, হ্যাঁ বলো। নরমালি প্যালিন্ড্রোম এলে রিকারশন উইদাউট রিকারশন তো করা যাবে, ওটা তো হ্যাঁ ওটা তো হ্যাঁ, জানি। সব সময় উইদাউট রিকারশনই করবে। এই প্রোগ্রামগুলো আদৌ কখনোই রিকারশন দিয়ে করতে যাবে না। বা তোমাকে যখন প্রোগ্রাম দেওয়া হবে, মানে স্কুল কলেজের ব্যাপারটা আলাদা, কিন্তু যখনই তুমি কোনো কম্পিটিশনে যাচ্ছ বা কোনো চাকরির ইন্টারভিউতে, কোথাও কেউ বলবে না এটা রিকারশন দিয়ে করো, এটা ইটারেটিভ দিয়ে করো, প্রবলেমটা দিয়ে দেবে। তোমার যাতে ইচ্ছা তুমি তাতে করবে, কেউ কিছু বলবে না। কিন্তু কথাটা হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম রিকারশন ছাড়া করা যায় না, সেই জন্যই রিকারশন পদ্ধতিটা বলছি আর কি। এবার পদ্ধতিটা বলতে গেলে আমাকে কিছু সহজ সরল প্রোগ্রাম নিয়ে বোঝাতে হবে, সেটাই হচ্ছে এইগুলো নিচ্ছি, ওই প্যালিন্ড্রম, রিভার্স, হ্যান ত্যান এইগুলো নিচ্ছি। এসব প্রোগ্রাম কেন করতে যাব রিকারশনে? আচ্ছা দাঁড়াও, এখানে আমি ফার্স্টে ক্লাস এক সেকেন্ড, কি নাম দিয়ে রাখছি একটু দেখে নি। ও রিকারশন আন্ডারস্কোর দিয়ে এরকম ভাবে রাখছি, ঠিক আছে। তার মানে রিকারশন, CURSION, রিকারশন রিভার্স। এটা তো মেন, আর এখানে লিখবো রিভার্স। এই একটা নাম্বার অ্যাকসেপ্ট করছে, একটা নাম্বার অ্যাকসেপ্ট করছে। আচ্ছা এসব তো পরের ব্যাপার, আমি একটু আগে দেখিয়ে নিই। আমি এটা আগে দেখানোর আগে এইসব আমি একটা টেকনিক দেখাই তোমার, এই টেকনিকটা মনে রাখবে। ধরো কোনো একটা নাম্বার নিলে, ইন্ট n ইকুয়াল টু সে 1 2 3 4 এরকম কিছু একটা নাম্বার নিলে, তার মানে এখানে কতগুলো ডিজিট আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। একটা খুব সুন্দর একটা টেকনিক একটা দেখাই তোমাদের। ইন্ট d ইকুয়াল টু, মানে এগুলোই ব্যবহার করবে ঝটপট কাজ করার জন্য। একটা ম্যাথমেটিক্যাল লাইব্রেরি আছে, ম্যাথ লাইব্রেরি আছে, যেটাকে বলা হয় math.log10n। আমি একটু দেখে নিই, জাভা পি, জাভা ডট ল্যাং ডট ম্যাথ। সব এইগুলো লাইব্রেরি গুলো দেখার জন্য এইগুলো, এই যে জাভা ডট ল্যাং ডট ম্যাথ, মানে জাভা ল্যাঙ্গুয়েজের আন্ডারে ম্যাথ ক্লাসটা আছে। তো এইভাবে দেখা যায়। আমি আসলে ওই C++ এর সাথে গুলিয়ে যায় বলে একবার দেখে নিই লগের ব্যাপারটা। হ্যাঁ আছে, এ দেখো log10, ঠিক আছে, মানে এটা log base 10 এইটা নেব। এটা আমি বলছি এটার কারণটা কি। এটা আর শুধু লগ নেওয়া হচ্ছে, এটা বেস 2, ওপরেরটা হচ্ছে বেস 2, কিছু না লেখা থাকলে বেস 2, আর তলারটা হচ্ছে log10। দেখো কত ফাংশন, কত ফাংশন, তোমাকে এরকম ধরে ধরে কত, মানে এত ফাংশন বলা সম্ভব নয়। যখন যেটা হয়তো কোনো প্রোগ্রামের মাঝখানে একটু আধটু দেখিয়ে দেবো। ঠিক আছে, পেয়ে গেছি আমি যেটা চাইছিলাম, ঠিকই আছে। math.log10, এটা ডাবলে আসে, এটা ডাবলে আসে, তাহলে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে এখানে রাখছি। তারপরে এখানে system.out.println নাম্বার অফ
digits equal to d। বুঝা গেল? এতে কি হচ্ছে, এবার কথাটা কি হচ্ছে সেটা হচ্ছে আসল ব্যাপার। করছিটা কি, সেভ করে নি, আগে সেভ করে নি। এটা কম্পাইল করি, আগে দেখি সব ঠিকঠাক আছে কিনা, এবং রান করে দেখি আমার প্রোগ্রাম যেটা চাইছি সেটা পাচ্ছি কিনা। নাম্বার অফ ডিজিটস 3 হলো না, নাম্বার অফ ডিজিটস 3 হচ্ছে না, তাহলে না না হয়েছে, আমি যেটা চেয়েছি সেটা হয়েছে। একটা কম দেখাচ্ছে, একটা কম দেখাচ্ছে, দেখো দেখো 4খানা ডিজিট দেখাচ্ছে, তিনটে। এটা আসলে কি হয়, এটা 10 এর পাওয়ার, 10 এর পাওয়ারে আর কি দেখাচ্ছে, মানে 10 এর মাল্টিপল 1 2 3 4 এর কাছাকাছি 10 এর মাল্টিপল কি আছে, ঠিক আছে, 10 এর নয়, মানে 10 এর মাল্টিপল হলে তো হবে না, এটা তো নাম্বার অফ লগ, এটা কি রকম নিচ্ছে, ডাবলে লিখলে একটু আলাদা হবে। দেখো এটা প্রথমে আমরা ইন্টিজার করে নিয়েছি বলে এরকম দেখাচ্ছে, আসলে এটা 3 পয়েন্ট সামথিং দেখানোর কথা, কারণ এটা ডাবলে উত্তর দেয়। তুমি এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, পাওয়ার কথাও নয়, কারণ একটা ডাবল ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করলে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করে যদি করি, অবভিয়াসলি সেখানে ইনফরমেশন লস হচ্ছে। আমার এই ইনফরমেশন লসটাই হচ্ছে আমার কাজে দেবে, ইনফরমেশন লসটাই হচ্ছে আমার কাজে দেবে। দেখো এখানে যদি আমি ইন্টিজার কথাটা যদি না লিখি, এবার এটাকে যদি অবভিয়াসলি, তাহলে তো এটা ডাবল হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ডাবল হবে। এবার যদি আমি এটাকে চালাই, অ্যান্সারটা কি হয় দেখো, ওই 3 পয়েন্ট সামথিং দেখানোর কথা। তোমরা তো লগ এর কাজ করেছো, বেসটা যদি 10 হয় লগ, আমরা তো ম্যাথমেটিক্সে বেসটা 10 ধরেই করি, 2 ধরে তো আর করি না, 10 ধরেই করি। কেন করি, কারণ আমরা ডেসিমাল নাম্বার নিয়ে ওয়ার্কআউট করি, কিন্তু বাইনারি নিয়ে কাজ করতে গেলে বেস 2, অক্টাল নিয়ে কাজ করতে গেলে বেস 8, হেক্সাডেসিমাল করতে গেলে বেস 16। মানে লগটা এরকম নয় যে সেটা বেস 10 নিয়েই আমাদের কাজ করতে হবে, ইট ক্যান বি এনি নাম্বার সিস্টেম, মানে তার লগ হচ্ছে আর কি। এবার আমরা 3 পয়েন্ট সামথিং যেটা আসছে, আমি জাস্ট ইন্টিজার পোর্শনটাই আমার প্রয়োজন, সেটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস এর থেকে এক কম হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমাকে আর কিছু করতে হচ্ছে না। এবার কেন এটা নাম্বার অফ ডিজিটের থেকে এক কম হচ্ছে, গেস করতে পারো? ওই ইন্টিজার পোর্শনটা গেস করতে পারো কি? লগ, লগ জানা আছে তো, বলো। আমি এটাই ইন্টিজার পোর্শনটাই নেব, কি তোমাদের লগ জানা আছে? আমি লগ, আচ্ছা এটা তো করেছিলে, আমি জাস্ট ছোট করে বলি, আমি কারণ ম্যাথস তো এখানে বলছি না, আমি জাস্ট ছোট করে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি বলে দিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, যদি এটা 1 2 3 4 না হয়ে, এটা 1 2 3 4 না হয়ে যদি 1000 হতো, তার মানে তার যদি আমরা লগ বার করি বেস 10, তার মানে এটা অবভিয়াসলি 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, তার মানে হচ্ছে 3 লগ, এটা তো আমরা সকলেই জানি 3 আসছে, তার মানে এটা বুঝতে পারছো যে 1000 এর থেকে একটু যদি বেশি হয়, অবভিয়াসলি 3 পয়েন্ট সামথিং তো আসবেই, এটা তো বেসিক জিনিস, কি তাই তো? কি ঠিক আছে? সারণ্যাথ ঠিক আছে? মানে এটা তো আমরা গেস করতেই পারি যে যদি ওটা 1 2 3 4 না হয় 1000 হতো, তাহলে 10 এর লগ কি হবে, এই 1000 এর লগ কি হবে, 10 টু দি পাওয়ার 3, তাহলে 3 সামনে চলে আসছে, ওটা 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু 3 পড়ে থাকছে।
সেটা হচ্ছে কি নাম্বার অফ ডিজিটস তার থেকে এক কম। দেখো আমরা প্রত্যেক জায়গায় ওই যে d-1 করেছি, তো তাহলে আর d-1 করতে হবে না। যদি ডিটা যদি আমি পেয়ে যাই এক কম, তাহলে ওখানে শুধু ডি লিখে দেবো। বুঝতে পারলে? এই টেকনিকটা আমি ইউজ করব, আমি এই টেকনিকটা ইউজ করব, এই যে এই টেকনিকটাকে। মানে আমি এখানে যে ইন্ট রিভার্স বলে একটা ফাংশন বানাবো, যেখানে ওই যে বললাম প্রথমে কি, যে n এর ভ্যালু, এখানে যদি n এর ভ্যালু যদি ইকুয়াল টু যদি 0 হয়, এগুলো বাদ দাও, এগুলো আমার দরকার নেই, এটাও আমার কেটে দিলাম, এখানে এগুলো সব মুছে দিলাম। আচ্ছা, এবার n যদি 0 হয়, কি বললাম, রিটার্ন 0। আর তা না হলে তা না হলে তা না হলে ওই d ইকুয়াল টু ইন্ট d ইকুয়াল টু ওই যেটা, এই যে যেটা নিচ্ছি, এটা হলো মানে এক কম আসছে, তাহলে এখান থেকে কি রিটার্ন হবে, রিটার্ন প্রথমে হচ্ছে n mod 10, এই n mod 10 এর সাথে কি মাল্টিপ্লাই করেছিলাম, ওই int math.pow 10, d-1 লিখতে হচ্ছে না, আমার যতগুলো নাম্বার অফ ডিজিটস আছে তার থেকে এক কম এমনিই আসছে, তো সেক্ষেত্রে আমি এখানে শুধু ডি লিখে দিচ্ছি। কি ব্যাপারটা আরো বেশি ভালো হলো না? আর তার সাথে রিভার্স করব কি, n/10, ব্যাস হয়ে গেল। এবার টোটাল জিনিসটা আমি আবার একটা ব্র্যাকেটে রাখতে পারি, প্রয়োজন নেই, রাখতে পারি, ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে আমরা ওই একটা এই ক্লাসটার একটা অবজেক্ট বানাবো, তাহলে reverse of 123 equal to, তাহলে ob dot reverse, এই ফাংশনটাকে আমরা কল করলাম, এখানে আমরা 123 লিখে দিলাম, মানে যা নাম্বার লিখবো তার রিভার্সটা এখানে চলে আসবে। দেখি তাই হয় কিনা, দেখি। এখানে একটা এরর এসছে, কি এরর দেখি, ক্লাস ইন্টারফেস ইন আমার রেকর্ড এক্সপেক্টেড 16 নম্বর লাইনে বাড়তি ব্র্যাকেট হয়ে গেছে, ও বাড়তি ব্র্যাকেট হয়ে গেছে, ঠিক আছে। দেখো রিভার্স অফ 123 হচ্ছে 321 এসে, হ্যাঁ ঠিক আছে, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে। যদি এখানে 123 এর জায়গায় যদি আমি অন্য কিছু লিখে দিই, হয়তো 5621 এরকম যদি লিখে দিই, 5621 যদি এরকম লিখে দিই, তাহলে রিভার্স অফ 561265, হ্যাঁ ঠিক আছে। দেখো রিভার্স সব ঠিকই আছে, রিভার্স ঠিকই আছে। এবার আমি প্রোগ্রামটাকে একটু এক্সপ্লেন করব, আমি এই প্রোগ্রামটাকে একটু এক্সপ্লেন করব, ঠিক আছে। আমি এই প্রোগ্রামটাকে আগে একটু এক্সপ্লেন করে দিই, কিভাবে ওয়ার্কআউটটা হচ্ছে। অলরেডি বলেছি, সেটা একটু প্রোগ্রামেটিক্যালি বলি। আচ্ছা, এটা ফার্স্টে একটু লিখে নাও,
নেক্সট পেজে দেখাই, কারণ এখানে এটা বড় করে থাক। কমপ্লিট প্রোগ্রাম। এটা একটু লেখা হয়ে গেলে বলবে, আমি একটু এক্সপ্লেন করব। স্যার হয়ে গেছে। সারণ্যার হয়েছে? স্যার লাস্ট লাইনটা লিখছি। হ্যাঁ, লাস্ট লাইন। যখন আমি বোঝাবো ওই খাতার দিকে একবার তাকাবে, একবার, তাহলে আর আমাকে বারবার এখানে স্ক্রিনটাকে চেঞ্জ করতে হয় না। এই ছোটখাটো প্রোগ্রামে বোঝা যাবে না, রিকারশন হচ্ছে দেখবে খুব কমপ্লিকেটেড, খুব লেন্দি, বড় প্রোগ্রামগুলোকে ড্রাস্টিক্যালি ছোট করে দেয়। কিন্তু এই যে রিকার্সিভ ওয়েতে সাজানো লেখা, এটা খুবই অস্বস্তিকর ব্যাপার, এবং খুব দীর্ঘ বছরের চর্চায় না থাকলে লেখা যায় না। কি চেঞ্জ করবো এবার? হয়েছে? স্যার হয়ে গেছে। আচ্ছা, আমি নেক্সট পেজে এই কোডটা আমি রাখছি ছোট্ট করে, শুধু রিকারশনের জায়গাটুকুনি রাখছি, পুরোটা নয়, জাস্ট এইটুকুনি জায়গাটা রেখে দিচ্ছি, জাস্ট সাইডে রেখে দিই আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে। আমাদের খাতায় লেখা আছে, অসুবিধা হবে না। এই ফাংশনটাকে বারবার বারবার ডাকা হচ্ছে, কারণ এই ফাংশনটা কোত্থেকে ডাকা হচ্ছে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে আমাদের মেন থেকে ডাকা হচ্ছে। তাহলে মেন থেকে আমি পুরো কথাটা লিখছি না, মেন থেকে কাকে ডাকা হচ্ছে? রিভার্স ফাংশনকে ডাকা হচ্ছে। দেখবে যেটা লিখলে আর কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ভেতরে রিভার্সকে ওবি ডট রিভার্স ওই অবজেক্ট বানিয়ে ডাকা হচ্ছে। আমি পুরোটা লিখছি না, জাস্ট এটা লিখছি, এই জিনিসটা। তাহলে রিভার্স যেই ডাকা হলো, আমি এটা তোমাদের গ্রাফিক্যালি বা এরকম একটু বক্স করে করে দেখলে তোমাদের দেখতে মেবি ভালো লাগবে, আর কিছু কারণ নেই এভাবে দেখানোর। এটা ধরো এক একটা ফাংশন, যতবার ফাংশনটা কল হচ্ছে তত আলাদা আলাদা স্টেট তৈরি হচ্ছে। আলাদা আলাদা স্টেট মানে হচ্ছে মেমোরিতে সে আলাদা আলাদা জায়গা তৈরি করছে, প্রত্যেকটা আলাদা জায়গাতে নতুন করে এন, নতুন করে ডি তৈরি হচ্ছে। তাহলে এই রিভার্স, এটা মেনটা ইটসেলফ একটা আবার ব্লক অফ কোড, মেন ইটসেলফ একটা ব্লক অফ কোড। তাহলে এই মেনটা থেকে কাকে ডাকা হয়েছে? এই রিভার্সটাকে ডাকা হয়েছে। তাহলে এই রিভার্সটাকে ডাকা হয়েছে। তাহলে যেই এখানে আসছে, এটা কি আছে? ইন্ট রিভার্স, এখানে এন আসছে। তো এই এনটাতে কি আসছে? এই ওপরের 123টা আসছে। মানে এখানে এন এর ভ্যালু কত? এখানে এন এর ভ্যালু 1 2 3, এখানে এন এর ভ্যালু 1 2 3। তাহলে এবার এখানে চেক হচ্ছে, দেখো ডান দিকে আমি কোডটা তো রেখে দিয়েছি, তোমার বোঝার সুবিধার্থে আমি রেখে দিয়েছি, যদি অসুবিধা হয় দেখতে পারো বা নিজের খাতায় দেখতে পারো। তাহলে এই ফাংশনটাতে এন এর ভ্যালু 123, খেয়াল রাখো। তাহলে এন কি 0? না, তাহলে এলস পার্টে গেল। তাহলে এলস পার্টে গিয়ে ও কি করবে? এলস পার্টে গিয়ে ও কি করছে? ডিটাকে ক্যালকুলেট করছে, ডিটাকে ক্যালকুলেট করছে। তাহলে ডি এর কত ভ্যালু হবে? 2 হবে, কারণ 123 মানেই হচ্ছে 2 পয়েন্ট সামথিং হবে ওই লক করলে, তার মানে শুধু 2 নিচ্ছি। তারপরে কি হচ্ছে? রিটার্ন, কাকে রিটার্ন করছে? এন mod 10, এন এর ভ্যালু তো 123, এন mod 10 করলে কি হচ্ছে? 3,
মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার ডি, তাহলে 10 টু দি পাওয়ার ডি মানে কত হচ্ছে? 10 to the power 2 100, তার মানে 100 হচ্ছে। এইটার সাথে প্লাস হচ্ছে, আবার রিভার্স কল হচ্ছে। এবার যখন রিভার্স কল হচ্ছে মানে এই ফাংশনটাই, মানে এই ফাংশনটা নিজেই নিজেকে কল করছে, নিজেই নিজেকে কল করছে। কিন্তু যখন কল করছে, নিজেই নিজেকে কল করছে যখন, তখন কিন্তু ভ্যালুটা, এন এর ভ্যালুটা চেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে n/10। n তো 123, তাহলে 123 ডিভাইডেড বাই 10 করলে কত হবে? 12। কি বোঝা গেল সারণ্যা? দেখো yes sir, তাহলে এখানে এই যে ফাংশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আগের ফাংশনের সাথে কোনো সম্পর্কিত নেই। মানে তুমি মনে করতে পারো এর একটা জেরক্স কপি তৈরি হচ্ছে, এর একটা জেরক্স কপি তৈরি হচ্ছে। মানে ধরো তোমাদের কলেজে একটা কোনো ফর্ম দিয়েছে, কোনো একটা ফর্ম দিয়েছে, সেটা সব স্টুডেন্টকে ফিল আপ করতে বলা হয়েছে। একখানা দিয়ে বললো, ক্লাসে একখানা দিয়ে বললো যে তোমরা এটা জেরক্স করে নাও। তাহলে তুমি যখনই জেরক্স করছো, তার মানে ওই ফর্মের ফরম্যাটটা তোমার মাল্টিপল হচ্ছে। কিন্তু সবাই স্টুডেন্টরা যখন তার নামগুলো লিখছে, অবভিয়াসলি সব ফর্মে একই নাম নয়, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা অ্যাড্রেস, আলাদা আলাদা গার্জেন নেম, আলাদা আলাদা ডেট অফ বার্থ, আলাদা আলাদা কন্ট্যাক্ট। তার মানে ভেতরের ম্যাটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমি একই ফাংশনকে রিইউজ করছি, বারবার বারবার রিইউজ করছি, কিন্তু তাদের কন্টেন্ট, এন এর ভ্যালু, ডি এর ভ্যালু, মানে ভেরিয়েবলের ভ্যালুগুলো পাল্টে যাচ্ছে। তাহলে এবার যে এইখানে যে রিভার্স এন বলছে, আমি অত ইনফিনিট অত কিছু লিখছি না। তাহলে এই 12টা এসে কোথায় গিয়ে বসছে? এই এন এ। তাহলে এখন এন এর ভ্যালু কত? 12। এখন কিন্তু এন এর ভ্যালু 12। তাহলে এবার ডি কত বেরোবে? কারণ এটা তো এন তো 0 নয়, রিটার্ন 0 হচ্ছে না। তাহলে আবার এলসে যাচ্ছে, আবার এলসে যাচ্ছে, এলসে গিয়ে ডিটা ক্যালকুলেট হচ্ছে, D1 ক্যালকুলেট হবে। তারপর কি রিটার্ন হবে? রিটার্ন হবে ওই n mod 10। এখানে n কিন্তু n mod 10, n বলতে 12, 12 mod 10 করলে হচ্ছে 2, মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু 10, প্লাস আবার রিভার্স কল হচ্ছে। রিভার্স কল হলে n/10 মানে এটা 1 কল হচ্ছে। তার মানে বলতে পারি আবার একটা স্টেট তৈরি হচ্ছে, আবার একটা স্টেট তৈরি হচ্ছে, যেখানে কিনা এখানে আবার ইন্ট রিভার্স, এখানে n তৈরি হচ্ছে, এখানে এই 1টা এখানে আসছে। এখন কিন্তু n এর ভ্যালু 1, তো 0 তো নয়, তাহলে আবার d ক্যালকুলেট হবে, d0। তাহলে রিটার্ন হচ্ছে কি? n mod 10 মানে 1 mod 10 মানে 1 হচ্ছে, মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস আবার রিভার্স কল হচ্ছে। এবার n/10, n/10 মানে 1 ডিভাইডেড বাই 10 করলে 0 আসছে কোশ্চেনটা। তো যথারীতি আবার আমাদের একটা এই স্টেট তৈরি হবে। স্টেট, আচ্ছা সাইডে করে দিই, জায়গা নেই, সাইডেই করে দিচ্ছি। তাহলে এবারে এখানে কি হবে? এখানে ইন্ট রিভার্স n, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? এই যে এই জিরোটা, এই জিরোটাই তো যাচ্ছে এইখানে, মানে n এর ভ্যালু হচ্ছে এখানে 0। তাহলে এবার 0 হচ্ছে, এবার ফাংশনটা কি রিটার্ন করবে? এবার ফাংশনটা কি রিটার্ন করছে? 0। দেখো এখন n এর ভ্যালু 0 হয়ে গেছে, তাহলে রিটার্ন করছে 0। এবার কথাটা হচ্ছে কোথায় রিটার্ন করবে, কথাটা হচ্ছে কোথায় রিটার্ন করবে। তার মানে এই স্টেটটা, এই যে লাস্টের স্টেটটা যেখান থেকে কল করা হয়েছিল, তাহলে লাস্টের স্টেটটা কোনখান থেকে কল করা হয়েছিল? আমি বলতে পারি এইখান থেকে কল করা হয়েছে। আমি এখানে একটু ইয়েলো শেড দিয়ে দিই, এই জায়গা থেকে কল করা হয়েছে। তাহলে রিভার্স 0 এখান থেকে কল করা হয়েছিল, মানে আগের স্টেটের এই জায়গা থেকে কল করা হয়েছিল।
তাহলে যথারীতি এই জিরোটা কোথায় রিটার্ন করছে, তাহলে আমরা বলতে পারি এই জিরোটা এই জায়গাটাতে রিটার্ন করছে। তার মানে এখানে এলো কি, এখানে এলো হচ্ছে জিরো, মানে এই টোটাল এই রিভার্স জিরোর জায়গায় জিরো বসে, মনে করো যেন জিরো বসে গেছে। তাহলে এবার এই টোটাল জিনিসটাকে ইভ্যালুয়েট করলে কি হবে, টোটাল জিনিসটাকে ইভ্যালুয়েট করলে কি হবে, আমি তো রিভার্স জিরো পেয়ে গেছি। তার মানে 1 মাল্টিপ্লাই 1 1 প্লাস জিরো, তার মানে এটা কি দিচ্ছে, 1 দিচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1 দিচ্ছে। এই 1টা কোথায় রিটার্ন হবে, এই 1টা কোথায় রিটার্ন হবে, এই 1টা এই স্টেটটা যেখান থেকে কল হয়েছিল, এই স্টেটটা মানে এই অবস্থাটা যেখান থেকে কল হয়েছিল, তার মানে এই ওপরেরটায় চলে যাচ্ছে, এই ওপরেরটায় চলে যাচ্ছে, এখান থেকেই তো কল হয়েছিল এই স্টেটটা। আমি যদি এটাকে একটু শেড করে দেখাই, তার মানে এইখান থেকে, এই জায়গা থেকে কল হয়েছিল। কি বোঝা যাচ্ছে? তার মানে এই জায়গাটা আমি কি লিখতে পারি, রিভার্স 1 মানে কত, রিভার্স 1 মানে হচ্ছে 1। তাহলে এবার টোটালটা হিসাব করি, আমি তো রিভার্স 1 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে টোটালটাকে আমি বলি, তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 10 20 প্লাস 1 21। তাহলে এই 21টাকে কোথায় পাঠাতে হবে, এই স্টেটটা যেখান থেকে কল হয়েছিল, তার মানে এইখান থেকে কল হয়েছিল। আমি যদি আবার সেটাকে সেট করে দিই, তার মানে বুঝতে হবে যে এই জায়গা থেকে, ঠিক আছে। তাহলে এইখানে কি চলে গেল, 21, তাহলে এখানে 21 চলে গেল। তাহলে এবার টোটালটা আমরা এবারে হিসাব করি, টোটালটা কি দাঁড়াচ্ছে, তাহলে 3 ইন্টু 100 300 প্লাস 21, মানে এটা অ্যান্সার দিচ্ছে 321। তার মানে এই স্টেটটা কোত্থেকে কল করা হয়েছিল, একদম মেনের ওই ওপরের রিভার্স থেকে, মেনের একদম ওপরের রিভার্স থেকে কল করা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে এই যে রিভার্স যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে কি চলে যাবে, এই জিনিসটা চলে যাচ্ছে, এবং যথারীতি তার ভ্যালুটা আমরা কি পাচ্ছি, ফাইনাল ভ্যালুটা 321। দেখো বুঝতে পারলে কিনা দেখো, বুঝতে পারলে কিনা দেখো। তার মানে এই স্টেট গুলোকে তৈরি করতে 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 এগোচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে থামছে, আবার পিছাতে 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 গিয়ে কমপ্লিট অ্যান্সারটা ফর্ম করে যাচ্ছে। সুপ্রতিম, কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। শারণ্যা বলো, এটা কি বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ, স্টেপস গুলো তো ঠিক আছে স্যার, আমাদের আগের প্রোগ্রামেরটাই স্টেপস গুলো মানে জাস্টিফাই হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে আগে এই যে যেটা আমি ম্যাথমেটিক্যালি ওই যে দেখালাম, আসলে ইন্টারনালি তো এরকম স্টেট ফর্ম হচ্ছে, মানে এগুলো হচ্ছে ওই ফাংশন গুলোই বারবার বারবার র্যামের ভিতরে এরকম জায়গা তৈরি করছে। এবং দেখো প্রত্যেকটা জায়গায় ডি এর ভ্যালু আর এন এর ভ্যালু কিন্তু আলাদা। প্রথমটায় এন এর ভ্যালু 123, ডি এর ভ্যালু 2, পরেরটায় এন এর ভ্যালু 12, তারপরেরটায় কিন্তু এই যে 12, এখানে ডি এর ভ্যালু 1, তারপরেরটা এন এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0। আসলে এগুলো সব আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি হচ্ছে। তার মানে ভেরিয়েবল ইন ইচ স্টেপ বা ইন ইচ স্টেট, কটা করে ভেরিয়েবল আছে, দেখো দুটো করে আছে, ডি, এন অ্যান্ড ডি। ভেরিয়েবলস ইন ইচ স্টেট দুটো আছে। নাম্বার অফ স্টেট কটা তৈরি হয়েছে, মানে এই এক্সাম্পল, মানে উইথ রেসপেক্ট টু দিস এক্সাম্পল কটা তৈরি হয়েছে,
তিনখানা স্টেট তৈরি হয়েছে, 3 স্টেট। তিনটে স্টেট তৈরি হয়েছে। তিনটে স্টেট বলাটা ভুল হচ্ছে, লাস্টেরটাও তো একটা স্টেট। তার মানে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 4টে স্টেট তৈরি হয়েছে। তার মানে এটা আমরা লিখবো 3 নয় 4 লেখাটাই বুদ্ধিমানের কাজ। 4টে স্টেট তৈরি হয়েছে। এবার এই 4টে স্টেটে তার মানে এটা আমরা একটা নাম্বার অফ ভেরিয়েবলস, নাম্বার অফ, তাহলে টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস কটা হলো তাহলে? এই স্টেটের এই এন এর সাথে পরের স্টেটের এন এর কোনো মিল নেই, তারপরে স্টেটের এন এর কোনো মিল নেই। তারপর ডি গুলো কেউ কারোর সাথে মিল নেই, একই নাম হওয়া সত্ত্বেও যেহেতু তারা আলাদা আলাদা মেমোরিতে অকার করছে, তার মানে তাদের আলাদা আলাদা অস্তিত্ব। যেহেতু তাদের আলাদা আলাদা অস্তিত্ব, তার মানে তো সেক্ষেত্রে বলতে পারি তারা আলাদা আলাদা জায়গা অকুপাই করেছে এবং আলাদা আলাদা মেমোরি খেয়ে বসে রেখেছে। এটা খেয়াল রাখতে হবে, কিন্তু মেমোরি খেয়ে যাচ্ছে কিন্তু আলাদা আলাদা। মানে ওই যমজ ভাই বোন বা যমজ ভাই যমজ বোন জন্মালে যা হয় আর কি, যতই এক দেখতে হোক, যতই তাদের ভেতরে ব্লাড গ্রুপ এক থাক, ডিএনএ এক থাক, আফটার অল সবকিছুই এক থাক, তাদের তো এক্সিস্টেন্স তো আলাদা, সবসময় আলাদা। তাহলে টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে 2 × 4 8 ভেরিয়েবলস তৈরি হচ্ছে। তার মানে এই রিকারশনে কিন্তু একটা সমস্যা আছে, যদি কোনো তোমার এগুলো তো ছোটখাটো প্রোগ্রাম, এমন একটা প্রোগ্রাম নিয়েছো যেখানে নাম্বার অফ ভেরিয়েবলস অনেকগুলো রয়েছে, আবার স্টেটও তৈরি হচ্ছে অনেকগুলো, তার মানে বুঝতে পারছো কত ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে র্যামের ভেতরে, মুড়ি মুরকির মতন ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে। মানে এখানে তো দুটো আছে, দুটোর জায়গায় যদি 5টা থাকে, এবার 5-এর জায়গায় ধরো 10খানা স্টেট তৈরি হয়েছে, তাহলে 5 × 10 50খানা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। তার মানে এটা খেয়াল রাখতে হবে এই লাগাম ছাড়া ভেরিয়েবল যেন তৈরি না হয়ে যায়, যদি হয়ে যায় বেটার রিকারশন থেকে সরে আসা। রিকারশন সেখানেই ইউজ করব যেখানে হচ্ছে এরকম স্টেট তৈরি হবে, ভেরিয়েবল যথেচ্ছ পরিমাণে তৈরি হবে না, বা অল্প কিছু স্টেট হওয়ার পর আবার রিটার্ন ব্যাক টু দ্য প্রিভিয়াস ওয়ান টু রিফর্ম দ্য রেজাল্ট, সেগুলোর জন্য ঠিক আছে। কি বোঝা গেল? এই রিকারশনটা আবার কাজে লাগে বিভিন্ন রোবোটিক্স প্রোগ্রামিং বা এআই প্রোগ্রামিং এর জন্য ভীষণভাবে কাজে লাগে। প্রোলগ বলে একটা সফটওয়্যার আছে, সেই প্রোলগে আমরা সব প্রোগ্রামই লিখতে হয় ইউজিং রিকারশন। মানে রিকারশন নিয়ে কোনো তাড়াহুড়ো করতে যাবে না। আমি তাও তোমাদের একটু সময় দিলাম, অন্তত একটু দেখো এই জায়গাটা। আমি তো এখানে একটা প্রোগ্রামই ইলাবোরেটলি বললাম যাতে এটা তোমরা ক্লিয়ার হয়, আগের দিনও তাই করেছি, বেশি হুড়মুড় করে কোনো প্রোগ্রামে যাইনি। এই ন্যাচারাল নাম্বারটা পারছো কিনা দেখো। এই যে আমি তো রিভার্সটা করে দিলাম, প্যালিন্ড্রমটাও এক্সপেক্টেড হয়ে যাবে, রিভার্স করা মানে প্যালিন্ড্রম হয়ে যাবে। প্রিন্ট ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, এটা হচ্ছে কিনা দেখো। আমি আরেকটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে জিসিডি। জিসিডি এই সাবট্রাকশন প্রসেসটা দেখাবো, জিসিডি অফ এনি টু নাম্বারস, এই জিনিসটা দেখাবো। জিসিডি মানে এইচসিএফও বলতে পারো, অফ এনি টু নাম্বারস ইউজিং রিকারশন, তো বটেই ইউজিং রিকারশন, এবং আমরা সাবট্রাকশন প্রসেসটাকে বেছে নিই, সাবট্রাকশন মেথড, এইটাকে আমরা একটু বেছে নেব। সাবট্রাকশন প্রসেস মনে আছে? বলো, সাবট্রাকশন প্রসেস কি মনে আছে?
ওই x এর ভ্যালু ধরো এই দুটো নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ 8 হ্যাঁ 6 এরকম নিলাম। স্যার রিটার্ন x মাইনাস y করবে। হ্যাঁ, যতক্ষণ না x নট ইকুয়াল টু y হচ্ছে, x নট ইকুয়াল টু y হচ্ছে, চেক করব x কি গ্রেটার দ্যান y। যদি হয় তাহলে x ইকুয়াল টু x মাইনাস y, আর তা না হলে কি করব, y ইকুয়াল টু y মাইনাস x। এটা হতেই থাকবে, হতেই থাকবে এবং হতে থাকবে। তার মানে লাস্টে গিয়ে আমরা কি করব, যে কোনো একটা x বা y যখন দুজনই সেম হয়ে যাবে, নট ইকুয়াল টু হলে তো while লুপটা ঘুরতেই থাকবে, একটা সময় সমান হতেই হবে, হতেই হবে, তখন x বা y যে কোনো একটা প্রিন্ট করে দিলেই দ্যাট ইজ দ্য HCF অফ টু নাম্বারস। কি মনে পড়লো এই পদ্ধতিটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে যদি লিখি, প্রোগ্রামের মাধ্যমে আমি ডিরেক্ট প্রোগ্রামটা লিখে আমি এটা লিখি GCD1 এরকম একটা নাম দিয়ে দিই, সেভ, এটার নাম দিয়ে দিই GCD1 কন্ট্রোল V। তাহলে এখানে লিখবো GCD অফ সাপোজ 6 and 8 এরকম দুটো নাম্বার নিচ্ছি। তার মানে আমাদের এখানে লিখতে হবে একটা GCD ফাংশন লিখতে হবে যেখানে 6 আর 8 কে আমরা কল করে দেবো। অবভিয়াসলি এখানে GCD বলে একটা নিয়ে নিলাম, x, int y এগুলো নিয়ে নিলাম, এটা যথারীতি ডিলিট হবে। তার মানে দেখো আমরা এখানে GCD ফাংশনটাকে কল করছি, এখানে 6 আর 8 এই দুটো নাম্বারকে পাঠাচ্ছি। কোথায় যাবে? x আর y তে যাবে, x আর y তে যাবে। আমি এখানে চেক করব যে তিনটে কন্ডিশন রাখবো, যে x আর y কি সেম হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করো, x আর y যদি সেম হয়ে যায় while লুপটা থেমে যাচ্ছে। আমি ওই যে বললাম না, এই ইটারেটিভটা দেখেই আমি সিদ্ধান্ত নেব, ইটারেটিভটা দেখেই আমরা সিদ্ধান্তটা নেব। তার মানে এই জিনিসটা আমরা একটা জিনিস বুঝতে পারছি যে x ইকুয়াল টু যদি y হয়ে যায় তাহলে আমরা কাকে রিটার্ন করব, x বা y যে কোনো একটাকে রিটার্ন করলেই হয়ে যাবে, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে যে x কি গ্রেটার দ্যান y, x কি গ্রেটার দ্যান y, তাই যদি হয় তাহলে x টা পরিবর্তন হচ্ছে। তার মানে x টা পরিবর্তন হচ্ছে, x টা আগে আছে, তার মানে x মাইনাস y করে শুধু y রাখবো। আর তা না হলে y কি গ্রেটার দ্যান x, যদি হয় তাহলে GCD কে y টাকে পরিবর্তন করব, x টা যেমন আছে y মাইনাস x, এই জিনিসটা করব। এটা খুব ইজি, কিন্তু বোঝার চেষ্টা করো। দেখো কি করলাম, দেখো আগে ভালো করে লক্ষ্য করো। আশা করি প্রথমটা বুঝতে পেরেছো, x আর y হয়ে গেলে রিটার্ন x। x যদি গ্রেটার দ্যান y হয়, x যদি গ্রেটার দ্যান y হয় তাহলে x, x এর ভিতরে, তার মানে x ইকুয়াল টু x মাইনাস y হচ্ছে, প্রথম দিকটা x পরেরটা y ধরেছি, তাহলে x টাকে x মাইনাস y করে দিচ্ছি, মানে x মাইনাস y টা x এ গিয়ে বসবে, y টা যেমন আছে তেমন থাকবে। আর তা যদি না হয়, মানে y যদি গ্রেটার দ্যান x হয় বা গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি x হয়, তাহলে x টা যেমন আছে তেমন থাকবে, y ইকুয়াল টু y মাইনাস x হচ্ছে, মানে y টার পরিবর্তন হচ্ছে, মানে এখানে তো y ইকুয়াল টু লেখে না, মানে y মাইনাস x, ওটাই চলে যাবে ফাংশনে y এর ভিতর। তাহলে দেখো এখানে আমি যখন প্রোগ্রামটা লিখছি, আমি সাইডে রাখছি, এটা রেখে লিখছি, তাহলে x যদি ইকুয়াল টু y হয়, রিটার্ন করছি কাকে, যে কোনো একটা x কে করে দিলাম, এলস ইফ x কি গ্রেটার দ্যান y, যদি তা হয় তাহলে আমরা কাকে রিটার্ন করব, এই জিসিডি কে কল করব, x এর ভিতরে x মাইনাস y পাঠাবো, আর y টা যেমন আছে তেমন থাকবে। আর এলস ইফ করে আর লিখছি না, শুধু এলস দিয়ে দিচ্ছি,
রিটার্ন জিসিডি এক্সটা যেমন আছে তেমন থাকবে, y মাইনাস এক্স হচ্ছে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি একটু আগে চালাই, কোথাও আবার ভুল টুল থাকলে। এটা ডিরেক্ট চালানো যায়, জাভা রিকারশন gcd1.java। ঠিকই আছে, gcd of 6 and 8 হচ্ছে 2। দেখো তাহলে আমি প্রোগ্রামটাকে এখানে রাখলাম। প্রোগ্রামটা আগে একটু লিখে নাও, তারপর এক্সপ্লেন করছি। প্রোগ্রামটা একটু লিখে নাও। ঝট করে লিখে নাও। হয়ে গেলে বলবে, লেখা হয়ে গেলে। এটা হয়ে গেছে। সুপ্রতিমের হয়ে গেছে আশা করি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমি নেক্সট পেজে জিনিসটাকে বলছি, তোমরা এভাবেই করবে যেটা ভাবে আমি দেখাচ্ছি। শুধু এর জায়গাটাকে রাখছি, পুরোটা রাখবো না, জাস্ট ওই রিকার্সিভ কলটা বোঝানোর জন্য। তাহলে এই হচ্ছে আমাদের মেন মেথড। মাল্টিপল স্টেট তৈরি হবে, বুঝতেই পারছো। এই হচ্ছে আমাদের মেন মেথড। মেন থেকে কাকে কল করা হয়েছে? জিসিডি কে কল করা হয়েছে। কিভাবে কল করলাম দেখে নি, আগে 6 তারপর 8, এটা 6 আর এটা 8। তার মানে এখানে যখন ইন্ট জিসিডি আসছে x, y তে, ঠিক আছে, তার মানে কিরম ভাবে আসছে, প্রথমে এই 6টা x এ গিয়ে বসছে, 8টা এখানে গিয়ে বসছে। তাহলে এখানে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 8। x এর ভ্যালু 6, y এর ভ্যালু 8। তাহলে কি হবে, কোনটা চলবে? x কি গ্রেটার দ্যান y না x লেস দ্যান y? x less than y। তার মানে এলস, ওই এলস পার্টটা চলবে। তাহলে এলস পার্টটা চলবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে রিটার্ন কি হবে? জিসিডি অফ 6,2। জিসিডি অফ, দেখো এক্সটা যেমন আছে তাই থাকবে, মানে 6, শুধু ওয়াইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা y মাইনাস এক্স হচ্ছে, y মাইনাস এক্স মানে হচ্ছে 8 মাইনাস 6, এটা 2 হবে, কারেক্ট। আবার এখানে যখন আমরা ইন্ট জিসিডি x, y বলছি, এবার কিন্তু পাল্টে গেল।
এবার এক্স এর ভেতরে আসছে 6, ওয়াই এর ভেতরে এইটা। তার মানে জিনিসটা কি হচ্ছে, দেখো ওয়াইটাকে তো পরিবর্তন করেছি, মানে এখানে তো ওয়াই মাইনাস এক্স করেছি, তাহলে ওয়াই মাইনাস এক্সটা ওয়াইতে গিয়ে বসছে, তার মানে এটা আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স হয়েছে। ওই যেটা আমরা ওটা ইটারেটিভে করেছি ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, তাহলে ওয়াই মাইনাস এক্সটাকেই ওয়াইতে আমরা বসিয়ে দিচ্ছি, এই তো বিষয়, আর কিছু না। আবার এখানে যথারীতি কি দেখতে পাচ্ছি, এক্সটা এবার বড় হয়ে গেছে, কারণ এক্স এ এখন কত এসছে, 6 এসছে, ওয়াইতে 2 এসছে, তাহলে 6 গ্রেটার দ্যান 2, মানে এক্স গ্রেটার দ্যান ওয়াই আছে, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে হচ্ছে এই যে এলসিফ, এলসিফটা চলবে, তাহলে রিটার্ন জিসিডি এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, আর ওয়াইটার কোনো পরিবর্তন হবে না। আবার ইন্ট জিসিডি, এই বক্স করে করে দেখাচ্ছি জাস্ট তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয় যে এরকম স্টেট তৈরি হচ্ছে, এরকম বক্স টক্স এত এত ফাংশন এত কথা লিখতে হবে না, কি করে শর্টকাটে করতে হয় সেটা আমি নিজেও করতে পারবো বা দেখিয়ে দেবো। তাহলে এখানে 4 আসছে, এটা 2 আসছে, এখানেও দেখো, এখানেও ভালো করে লক্ষ্য করো, এক্সটা গ্রেটার দ্যান ওয়াই আছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই আছে, মানে এই ফাংশনটাই আরেকবার রিড করছি, এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, তার মানে আবার রিটার্ন জিসিডি এক্স মাইনাস ওয়াই হবে, 2 হবে, এটাও 2 হচ্ছে। দেখো এবার কিন্তু সেম এসে গেছে, এবার কিন্তু সেম এসে গেছে, তাহলে সেম এসে গেলে কি হবে বুঝতে পারছো, 2টা রিটার্ন হয়ে 2টা রিটার্ন হবে, ইন্ট জিসিডি এক্স কমা ওয়াই, তার মানে এইখান থেকে এইটা এদিকে যাচ্ছে, তার মানে এখানেও ঢুকছে 2, এখানেও ঢুকছে 2, মানে দুটোই 2 আসছে, দুটোই 2 আসছে, তাহলে দুটোই যদি 2 হয়ে যায় তার মানে রিটার্ন করছে, সেম হয়ে গেছে, এক্স আর ওয়াই সেম হয়ে গেলে রিটার্ন এক্স, এইটা 2টাকে রিটার্ন করছে। এবার দেখো এখানে কিন্তু আর প্রিভিয়াসে জাস্ট রেজাল্টটা কিন্তু আমার এখানেই তৈরি হয়ে গেছে, রেজাল্টটা তৈরি হয়ে গেছে। তুমি যদি এটাকে বলো দিস ইজ দ্য হেড অফ দ্য প্রোগ্রাম, মানে মাথা, এটাকে যদি মাথা ধরো আর এইটাকে যদি টেলে ধরো, ঠিক আছে, মানে তোমার টেলেই কিন্তু উত্তর এসে গেছে। আগেরটার ক্ষেত্রে কি হয়েছে লক্ষ্য করেছিলে, আগেরটার ক্ষেত্রে লাস্টে কিন্তু উত্তর আসেনি, একটা ভ্যালু এসছে, সেই ভ্যালুটা পেছন দিকে গিয়ে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন করে আরেকটা ভ্যালু এসছে, সেটা আবার তার উপরে স্টেট, তার প্রিভিয়াস স্টেট, তার প্রিভিয়াস স্টেট, মানে পেছন দিকে এগোতে এগোতে শুরুতে গিয়ে আমরা ফাইনাল নাম্বারটা পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু তা হলো না, এখানে হচ্ছে মাথায় আমরা থেকে যেতে যেতে একদম টেলের দিকে যেতে থাকলাম, মানে শেষের দিকে যেতে থাকলাম, শেষে গিয়ে উত্তরটা পেয়ে গেছি, তার মানে পেছন দিকে ওইটাকে জাস্ট ঠেলে প্রিভিয়াসের স্টেটে পাঠাতে হবে, আর কোনো করণীয় নেই, আর কিচ্ছু করণীয় নেই। তাহলে এক্ষেত্রে আমরা করণীয়টা কি, এই যে 2টাকে জাস্ট এইখানে পাঠিয়ে দেবো, এই যে এই জায়গাটা, তার মানে কে যাচ্ছে, 2টা এখানে চলে আসছে, মানে এই 2টাই হচ্ছে রিটার্ন ব্যাক টু এইখানে। তাহলে এবার কি হচ্ছে, কোনো অপারেশন হচ্ছে না, জাস্ট ওই রিটার্ন 2, মানে দেখো জিসিডি 2,2 এর এগেনস্টে 2 পেয়েছি, তাহলে সেটাই রিটার্ন হয়ে যাচ্ছে, সেটাই রিটার্ন হয়ে গিয়ে কোথায় যাবে, এই স্টেটে যাবে, এখানে যে ভ্যালুটা আসবে সেটা এখানে যাবে, সেটাই আবার এই মেনে চলে যাচ্ছে, মানে আমি বলতে পারি এই 2টাই চলে যাচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে 2, এই 2টাই চলে যাচ্ছে এইখানে, তার মানে এটা হচ্ছে 2, এই 2টাই চলে আসছে এইখানে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 2। কি বুঝতে পারলে, বলো, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ফাইনাল রেজাল্ট। ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আর যেহেতু টেলেই উত্তরটা পেয়ে যাচ্ছি, এই জিনিসটাকে যেহেতু এটা টেলে উত্তর পাচ্ছি, এটাকে বলা হয় টেল রিকারশন, বইতে এই নামে থাকে আর কি, টেল রিকারশন।
আর টেল রিকারশন মানে টেলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি, উত্তরটাকে জাস্ট পেছন দিকে ঠেলতে 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 শুরুর দিকে নিয়ে যাব, কোনো ম্যাথমেটিক্যাল আর কোনো অপারেশন হবে না। আচ্ছা এবার বলো তোমাদের স্ট্রিং এর কনসেপ্টটা আছে? স্ট্রিং এর কনসেপ্ট মানে স্ট্রিং এর লাইব্রেরি হ্যাঁ মানে স্যার। মনে আছে কি? ওটা হচ্ছে আসল বিষয়, মনে থাকার ব্যাপারটা। হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি স্ট্রিং যদি মাথায় থাকে, রিকারশনটা যদি তোমার এই আইডিয়াটা যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা অ্যানাগ্রাম প্রোগ্রামটা করতে পারি। মানে এটা আমি 3টে অক্ষরের দিয়ে দেখিয়েছি, গিভেন হচ্ছে একটা টপ আছে, তার অল পসিবল কম্বিনেশনস গুলো আমরা বার করে ফেলছি। ইট ক্যান বি এনি নাম্বার অফ ক্যারেক্টার্স, সেটা 3টে অক্ষরের হতে পারে, 10টা অক্ষরের হতে পারে, 5টা অক্ষরের হতে পারে, 8টা অক্ষরের হতে পারে, এনি নাম্বার অফ ক্যারেক্টার্স। তাহলে তার অল পসিবল কম্বিনেশন গুলো আমরা কি করে বার করব? তো এবার দেখা যাক, এই অ্যানাগ্রামটা আমি এটা বোঝাচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড, সময় লাগে, লাগুক সময়, কিন্তু জিনিসটা হয়ে যাক। তাহলে এখানে আর এই যে ওয়ার্কআউট গুলো আমি করছি, এই ওয়ার্কআউট গুলো অবভিয়াসলি নিজেও একবার অন্য একটা নাম্বার দিয়ে দিয়ে করে করে দেখবে বাড়িতে। আর এই পিডিএফটা তো পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটা রেখে দেবে। আর ওই টিচমিনটা তো আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে হারিয়ে গেলেও ওখান থেকে পেয়ে যাবে। এই প্রোগ্রামটা এক প্রকার, এই অ্যানাগ্রামের প্রোগ্রামটা যেটা দেখাবো, ওই মুখস্থর মতন করে রাখবে, বিভিন্ন জায়গায় এগুলো অ্যাপ্লাই করতে হবে। কারণ লজিক বুঝিয়ে দেবো, সবই বুঝবে, কিন্তু দেখবে পরীক্ষার সময় গিয়ে এই ধরনের কোনো এক্সামে গিয়ে ওই অত মাথা কাটানো যায় না, কিছু কিছু প্রোগ্রাম মনে রাখতে হয়, ঝপঝপ নামাতে হয়। আচ্ছা, গিভেন হচ্ছে এই টপ কথাটা রয়েছে, আমরা এই এক্সাম্পলটা নিয়েই আমরা করব। তাহলে যে ধরনের আমরা আউটপুট গুলো পাবো, সেটা হচ্ছে একটা টপ পাবো, একটা হচ্ছে টিপিও পাবো, একটা হচ্ছে ওটিপি পাবো, একটা হচ্ছে ওপিটি পাবো, আর একটা হচ্ছে পিওটি পাবো, আর একটা পিটিও পাবো। যদি ঠিকঠাক লিখে থাকি তো ঠিক আছে। সারণ্যা কি বেরিয়ে গেছিল? সারণ্যা কি বেরিয়ে গেছিলে? না স্যার, ওটা কোনোভাবে এক্সিট করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, মানে শুনেছো তো কি বললাম, মানে এই হ্যাঁ হ্যাঁ। অ্যানাগ্রামটা দেখাবো আর কি, এইটা ওই কোনো একটা অক্ষর হতে পারে, অক্ষরটা মানে ওয়ার্ডটা মেবি 3 ক্যারেক্টার্স, 4 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার, 10 ক্যারেক্টার্স, এনি নাম্বার অফ ক্যারেক্টার্স থাকতে পারে, এনি নাম্বার অফ ক্যারেক্টার্স থাকতে পারে। সেইটার অল পসিবল কম্বিনেশন গুলো কি হতে পারে, টিওপি, টিপিও, ওটিপি, ওপিটি, পিওটি, পিটিও, এরকম সব বিভিন্ন। 3টে আছে, কটা হবে? 6টাই হবে, তার বেশি তো হবে না কি, তাই তো? 3টে ক্যারেক্টার, 3টে পজিশন। এটা কি হচ্ছে বলতে পারবে? ম্যাথসের সাথে যদি রিলেট করি, কি করছি আসলে? স্যার প্রবাবিলিটি। তাই কি সুপ্রতিম, কি করছি? স্যার পারমিউটেশন কম্বিনেশন। পারমুটেশন করছি, অ্যাকচুয়ালি এটা পারমুটেশন করছি। আসলে এইগুলো করার সুবিধাটা কোন জায়গাটা রয়েছে, ধরো তোমার ওটিপি জেনারেশন তুমি করতে পারো, 3 অক্ষরের ওটিপি জেনারেশন করতে পারো, 4 অক্ষরের ওটিপি জেনারেশন করতে পারো, আবার আবার এটা করতে পারো, ধরো তুমি কাউর
পিন জেনে গেছো, ধরো তুমি কারোর পিন জেনে গেছো, বা কি বা কে কি টাইপ করেছে, বিভিন্ন ওই যে এটিএম ফেটিএম বা কারোর মোবাইলে ধরো 4 অক্ষর রয়েছে, কেউ হয়তো 4টে ডিজিট কি প্রেস করেছে, তুমি গিয়েছো কিন্তু এক্সাক্ট নাম্বারটা জানো না, কোন কোন কি গুলো ইউজ করেছো, হয়তো সে 3 4 আর 6 আর 8, 3 4 আর 6 আর 8 প্রেস করেছে, এবার 3 4 6 8 না 4 3 6 8 তা তো জানো না, পারমুটেশন করবে বেরিয়ে আসবে। রোজ দুটো করে হিট করবে, 3বার হিট করলে তো ব্লক করে দেবে এটিএম এ, 24 আওয়ার্সের ভেতরে 3টে করলে ব্লক করে দেয়, আর মোবাইলে হচ্ছে বারবার হিট করলে ওই যে পেন্ডিং করে দেয় অথবা ব্লক করে দিতে পারে। তার মানে কয়েকটা কয়েকটা করে হিট করলেই কোনো না কোনোটাতে খুলে যাবে। এইভাবেই তো লোকে এরর জিনিস খুঁজে বার করে। তা যাই হোক, এই ধরনের প্রোগ্রামগুলো করব কিভাবে, এটা হচ্ছে আসল বিষয়। প্রোগ্রামটা দাঁড়াও, এটা আমার কাছে করা আছে কিনা সেটা আগে দেখি। এটা নাম দেওয়া যাক অ্যানাগ্রাম। দাঁড়াও ভাবি, ভেবে কোনো না খুঁজবো তাই ভাবছি। এটার নাম দিয়ে অ্যানাগ্রাম দিয়ে আগে সেভটা করি, অ্যানাগ্রাম দিয়ে সেভ করি, এটা হচ্ছে অ্যানাগ্রাম লিখি, অ্যানাগ্রাম। উফ। খুঁজে পাওয়ার থেকে লিখে দেওয়া কাজের কাজ হবে। দাঁড়াও লিখে দিই। এখানে ভয়েড, এখানে কিছু রিটার্ন করব না, আমি একটু লিখে নিই আগে, পারলে আমার সাথে লিখে নিতে পারো, এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থর মতন করেই লিখবো। দুটো স্ট্রিং নেব s1 আর s2, মানে এই ফাংশনটার কাজ হচ্ছে দুটো স্ট্রিং নেওয়া হবে, s1 আর s2 দুটো নেব। এর ভেতরে যেটা করব, যদি s2 তে আমি s2 টাকে পরিবর্তন করাবো, s2 টাকে যদি আমি পরিবর্তন করাই তাহলে কি হবে, s2 টাকেই করাবো চেঞ্জ, s1 পরে হবে, s2 এর লেন্থটা যদি ছোট হয়ে যায় মানে 0 হয়ে যায়, তার মানে s2 ডট লেন্থ লেস দ্যান ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন s1 প্লাস s2 এই কম্বিনেশনটা শো করিয়ে দেবো। আর তা না হলে এখানে একটা লুপ চালাবো, int I equal to 0, I less than
s2 ডট লেন্থ, কারণ ওটারই তো চেঞ্জ আমি করাচ্ছি, i প্লাস প্লাস। ফর লুপের ভিতরে একটা x নেব, সেটা হচ্ছে s2 ডট সাবস্ট্রিং। আশা করি সাবস্ট্রিং মনে আছে, i থেকে i প্লাস 1, এটা আমি অ্যাকচুয়ালি মুখস্থই লিখলাম। তারপর y ইকুয়াল টু 0 থেকে i কে রাখতে হবে, মানে 0 থেকে i কে রাখতে হবে, আর z কে হচ্ছে শুধু i প্লাস 1 থেকে অনওয়ার্ড বাকিটা রাখতে হবে। রিকার্সিভ কল বলতে আমরা এখানে ডিসপ্লে ফাংশনকে কল করব, উইথ s1 এর সাথে x কে অ্যাড করাবো, আর পরের বাকিটা রিমেনিং থাকছে y প্লাস z। এটাই হচ্ছে আমাদের রিকার্সিভ কলটা এইখানে থাকছে, ঠিক আছে। আর কিছু লাগবে বলে তো মনে হচ্ছে না। এবার অ্যানাগ্রামের অবজেক্ট বানিয়ে এবার ob ডট ডিসপ্লে ফাংশনকে কল করব উইথ দ্য লেটার, এইটা যে কোনো ক্যারেক্টার লিখে দিতে পারি, মানে যে কোনো ওয়ার্ড লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই টপটা ছোট্ট আছে, সেটা দিয়ে দেখলাম। তাহলে জাভা অ্যানাগ্রাম ডট জাভা, কি ভুল আছে, কোথাও সেমিকোলন দিইনি, কত নম্বর, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, কোথায় কোথায় কোথায়, ও 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন, সে আবার কি? ওহ, এখানে একটা ব্র্যাকেট এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে। ob.display method display class anagram cannot be applied to given types. Method display in class anagram cannot be applied to given types. ob.display, ও আচ্ছা 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 আচ্ছা, দেখো এখানে তো টপ রয়েছে, তাহলে টপটা আমি অ্যাকচুয়ালি চাইছি s1 এ কিছু নেই, একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং পাঠিয়ে দিই, ব্ল্যাঙ্ক স্ট্রিং পাঠিয়ে দেবো, মানে প্রথমটা ব্ল্যাঙ্ক স্ট্রিং, মানে s1 এ যাবে ব্ল্যাঙ্ক স্ট্রিংটা, আর s2 তে যাচ্ছে টপ, এই s2 তে যাচ্ছে টপ, এই জিনিসটা করতে হবে। তাহলে system dot out dot println anagrams are ব্যাস। এখানে কারণ হচ্ছে এই ডিসপ্লে ফাংশন দুটো স্ট্রিং না, s1 and s2, ইনিশিয়ালি s1 কে আমি কিছু দিতে চাইছি না, তাই সেখানে একটা ব্ল্যাঙ্ক, মানে নট ইভেন স্পেস, কোনো স্পেসও থাকবে না, ডাবল ইনভার্টেড কমা ওপেন ক্লোজ, তারপর হচ্ছে টপটা, যেটার অ্যানাগ্রামটা আমি চাইছি, অ্যানাগ্রাম মানে হচ্ছে এই অল পসিবল কম্বিনেশন গুলোকে বলছে, সেইটা লিখে দিতে হবে। দেখো তৈরি হয়ে গেছে। বুঝতে পারলে? তোমাকে কষ্ট করে আর ইয়ে করতে হবে না। আবার ধরো তুমি এখানে কাউর হয়তো পিন নাম্বার জেনে গেছো, ধরো সে একটা 4 প্রেস করেছে, 2 প্রেস করেছে, 8 প্রেস করেছে, 1 প্রেস করেছে, মানে অল পসিবল কি কি হতে পারে, অল পসিবল কি কি হতে পারে সেটা হচ্ছে তুমি পেয়ে যাবে। দেখো এই কটা হতে পারে, 4281 হতে পারে, 4218 হতে পারে, 4821 হতে পারে, এরকম ভাবে সমস্ত তুমি ইয়েগুলো পেয়ে গেলে, ঠিক আছে। তো এই জিনিসটা কি করে হচ্ছে এটা একটু আমি বোঝাবো বা ড্রাই রান করব, তার আগে বলবো এটা একটু লিখে নিতে। প্রোগ্রামটা ছোট কিন্তু এর ড্রাই রানটা খুব ফটোমটো, ওই জন্যই একটু দেখাবো এটা।
স্যার হয়ে গেছে। শারণ্যা হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গেছে লেখা। আচ্ছা, আমি এখানে ওই টপটা দিয়েই বোঝাবো, যেহেতু ওটা ছোট, এটাই ছোট, এটা বোঝাতে গেলেই দেখবে কত স্টেপ তৈরি হবে। এটা বোঝাতে গেলেই অনেকগুলো স্টেপ তৈরি হয়ে যাবে। আমি প্রিন্ট স্ক্রিন করে এখানে আগে রাখি, কমপ্লিট প্রোগ্রামটাকে আগে রাখি। এবং এর শুধু আমি এই জায়গাটুকু নেব, শুধু ডিসপ্লে পোর্শনটুকু, শুধু ডিসপ্লে পোর্শনটুকু নেব। এই ডিসপ্লে পোর্শনটাকে আমি একটু সাইডে ছোট করে, যেহেতু তোমাদের লেখা আছে থাক, এই রাইট হ্যান্ড সাইডে একটু দেখা। এটা মেনের জন্য রাখলাম, আর বাকিটা এরকম রাখতে হবে, লেখার জায়গা রাখতে হবে এখানে। তারপর দেখছি আর কোথায় কি জায়গা লাগবে, সেটা আমরা দেখছি। প্রথমে চিন্তা করো, প্রথমে এইভাবে চিন্তা করো, আমরা যে যখন মেন থেকে কাকে কল করছি, আমরা ডিসপ্লেকে কল করছি, ডিসপ্লে ফাংশনকে কল করছি। প্রথমটায় তো কিছু নেই, কমা দিয়ে আমরা টপটাকে আমরা কল করছি। এবার এই ফাংশনটা যখন কল হচ্ছে, তার মানে ওই মেন থেকে S1 এ কোনটা আসছে, S1 এর ভেতরে কোনটা আসছে, আমি একটু সরু সরু করে লিখছি যাতে লিখতে সুবিধা হয়। প্রথমে কি আসছে, ব্ল্যাঙ্ক আসছে কি, তাই তো? আর S2 তে কি আসছে, P, O এবং P। দেখা যাচ্ছে আমি যেটা লিখছি, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। তোমরা কি দেখতে পাচ্ছ? আমার লেখাগুলো খুব ছোট ছোট করে লিখছি, আমি সেই কারণে প্রশ্নটা করলাম। আমি একটু আরেকটু বাড়াই, যেরকম বোল্ড ছিল সেরকমই রাখার চেষ্টা করি। যদি না দেখতে পাও বলবে, ঠিক আছে? P, O, P, এটা হচ্ছে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2। এবার বলো S2 ডট লেন্থ কি লেস দ্যান ইকুয়াল টু 1? S2, S2 তে টপটা এসছে, S2 ডট লেন্থ কি লেস দ্যান ইকুয়াল টু 1? না, ঠিক আছে, না। বুঝতে পারছো তো? এই যে এই চেকিংটা হচ্ছে, এই যে ইফ চেকিংটা, ইফ চেকিংটা ফেলড হলো, তার মানে কি চলবে, এলস পার্টটা চলবে। ইফ চেকিংটা ফেলড হলো, এলস পার্টটা চলবে। শারণ্যা বুঝতে পারছো? সুপ্রতিম? হ্যাঁ স্যার ফেল, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এলস পার্টে গিয়ে, লেন্থ হ্যাঁ 3 আছে না? হ্যাঁ 3 আছে, তার মানে 3 তো লেস দ্যান ইকুয়াল টু 1 নয়, তাহলে এলস পার্টে চলে আসছে। এলস পার্টে গিয়ে দেখো একটা লুপ চলছে, এই লুপটা কিভাবে চলবে দেখো, লুপে আয়ের ভ্যালু কিভাবে চলবে, আয়ের ভ্যালু একবার হবে 0, কারণ S2 ডট লেন্থ অবধি চলেছে, S2 ডট লেন্থ হচ্ছে 3, তার মানে 0, 1, 2 চলবে, মানে আয়ের ভ্যালু একবার 0 হবে, আয়ের ভ্যালু একবার 1 হবে, আয়ের ভ্যালু একবার 2 হবে। তাহলে এখন অ্যাট প্রেজেন্ট আয়ের ভ্যালু কত দাঁড়াবে, আয়ের ভ্যালু 0।
এইটা যেটা আমি ওই রেড শেড করলাম সেইটা হচ্ছে আয়ের ভ্যালু। এবার দেখো আই জিরো নিয়ে মানে আই কে জিরো নিয়ে লুপটা ঘুরছে, সেখানে এক্স ওয়াই জেড বার করে আবার রিকারসিভ কল ডিসপ্লে হচ্ছে। মানে এখানে একটা এক্স ইকুয়াল টু বেরোবে, ওয়াই ইকুয়াল টু বেরোবে, তারপর একটা ডিসপ্লে ফাংশনটা কল হবে। সেটা তো পরের বিষয়, কিন্তু আগে সরি এক্স ওয়াই জেড তিনটে জিনিস বেরোবে, জেড, তারপরে গিয়ে আমাদের ডিসপ্লে ফাংশনকে কল করা হবে। ঠিক আছে, ডিসপ্লে ফাংশনকে কল করা হবে, সে তো পরের বিষয়। তাহলে আই কে জিরো নিয়ে কল হচ্ছে। আচ্ছা এক্স ইকুয়াল টু কত হবে বলতে পারবে সুপ্রতিম? এক্স ইকুয়াল টু কত হবে? টি আর ও হবে। দেখো s2 ডট সাবস্ট্রিং i কমা i প্লাস ওয়ান, আয়ের ভ্যালু তো জিরো, তার মানে 0,1, 0,1 মানে হচ্ছে 0,1 মানে হবে, টিও কেন ও হবে? সাবস্ট্রিং হচ্ছে ওইখান থেকে শুরু হয়, মনে আছে? সাবস্ট্রিং এর কাজ কি? ধরো s ইকুয়াল টু, মানে এটা s ডট রয়েছে কম্পিউটার, ওই জন্যই আমি বললাম স্ট্রিং ভুলে গেলে চলবে না। 0 1 2 3 4 5 6 7, তাহলে আমি যদি বলি 3,6, 3,6 মানে হচ্ছে 3 অনওয়ার্ড, এটা অনওয়ার্ড, আর এটা হচ্ছে বিফোর। এইভাবে মনে রাখবে, 3 থেকে 6 আগে অবধি, 3 থেকে মানে শুধু টি হবে। তার মানে শুধু টি হবে, কারণ কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে 3 থেকে মানে পি ইউ টি, পুট হবে 3 4 5, মানে 3-এর ইন্ডেক্স, 4-এর ইন্ডেক্স আর 5-এর ইন্ডেক্স, মানে পি ইউ আর টি, এই তিনটে আসবে যদি এটা আমরা চালাই। সারণ্যা মনে মনে পড়ছে? হ্যাঁ তাহলে এখানে আমাদের কি হবে, এক্স এ কি আসবে? সাবস্ট্রিং 0,1, 0,1 মানে 0 থেকে 1-এর আগে অবধি, মানে ওই টিটাই আছে, আর তো কিছু নেই, মানে টিটা এলো। ওয়াই কত আসবে সারণ্যা বলো দেখি? ওয়াই কত আসবে? স্যার আই তো জিরো। ওয়াইটা তো 0 থেকে আই হচ্ছে, 0ই হবে তাহলে স্যার। হ্যাঁ, তার মানে সাবস্ট্রিং 0,0, তার মানে কি 0 থেকে হ্যাঁ 0-র আগে মানে কিছুই নয়, 0 থেকে 0-র হ্যাঁ আগে, 0-র আগে বলতে তো কিছুই নয়, মানে ওটা ব্ল্যাঙ্ক স্ট্রিং হিসেবে থাকবে, ওয়াই, স্যার ওয়াইটা স্যার 0 হবে। মানে ওয়াইটা কিছুই হবে না, ব্ল্যাঙ্ক স্ট্রিং, ডবল কোট ওপেন ক্লোজ। আর জেড কি হবে সুপ্রতিম বলো? জেড ওপি। আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান মানে হচ্ছে আইটা তো জিরো, 0 প্লাস ওয়ান, তাহলে 1 থেকে পুরোটা, 1 থেকে 1 ইন্ডেক্স থেকে পুরোটা মানে ওপি। তার মানে আসলে করলামটা কি, যে টিটাকে একটা সাইড করলাম আর বাকি রিমেনিংটাকে একটা সাইডে ফেললাম, মানে প্রথম অক্ষরটা আর বাকি অক্ষরটাকে একটা সাইডে ফেললাম। ওয়াই এর ব্যাপারটা পরের স্টেজে বুঝতে পারবে, টি আর ওপি কে একটা আলাদা স্টেজে। এবার দেখো কাকে পাঠাচ্ছি, দেখো একটা হচ্ছে s1 প্লাস এক্স, দেখো এখানে রয়েছে এই যে s1 প্লাস এক্স আর y প্লাস জেড, দুটোকে পাঠাচ্ছি। তাহলে s1 প্লাস এক্স করলে কত হবে? s1 প্লাস এক্স মানে s1 এ তো কিছুই নেই, এই স্টেটে s1 এ কিছুই নেই, তাহলে কিছু নেই, আর এক্স হচ্ছে টি, তার মানে এটা হচ্ছে শুধু তার মানে s1 এ কিছু নেই প্লাস টি কে পাঠাচ্ছি। আমি একবারে লিখছি, এরকম ভাবে লিখলে খুব কনফিউজিং লাগবে। টি কে পাঠাচ্ছি, আর কাকে পাঠাচ্ছি? ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড মানে হচ্ছে ওয়াইটা তো কিছু নেই আর ওপি, তার মানে শুধু ওপি যাচ্ছে। তার মানে পরের স্টেটে যখন ডিসপ্লেকে কল করা হবে, এটা তো ডিসপ্লে, এই পরের স্টেটে যখন ডিসপ্লেকে কল করা হবে সেখানে s1 কি আসছে? টি। s2 কত আসছে? ওপি। ও এর ইন্ডেক্স কি? 0, পি এর ইন্ডেক্স কি? 1। এবার কিন্তু এখানে s1 কিন্তু টি, s2 কিন্তু ওপি, মানে ভেঙে দিয়েছি,
এরকম ভাবে রেখেছি। আচ্ছা এবার বলো তো s2 ডট লেন্থ কি লেস দেন ইকুয়াল টু 1, মানে ওই ফাংশনটাই তো চলছে। s2 ডট লেন্থ কি লেস দেন ইকুয়াল টু 1? না স্যার। না, তাহলে এলস পার্টে চলে যাচ্ছে। এলস পার্টে গিয়ে আবার নতুন করে ফর শুরু হচ্ছে। এটা কিন্তু নতুন করে ফর, ওই ফর নয়, ওটা তো আগে স্টেটের ফর i ইকুয়াল টু 0। এটা হচ্ছে নতুন করে একটা আই তৈরি হচ্ছে। ওই যে বললাম না, নতুন করে আই তৈরি হবে, নতুন করে s1 s2 তৈরি হচ্ছে, সবই নতুন করে। তাহলে এখানে কি হবে? i 0 থেকে কত অবধি চলবে? s2 ডট লেন্থ। s2 লেন্থ কত আছে? s2 লেন্থ 2, তার মানে i চলবে 0 1, এরকম ভাবে চলবে। তাহলে এখানে i এর ভ্যালু কত হবে? এই সিচুয়েশনে i এর ভ্যালু কত হবে? 0। বোঝা গেল? এখানে কিন্তু i এর ভ্যালু 0 হলো। তাহলে সেই i 0 নিয়ে আবার x ক্যালকুলেট হবে, y ক্যালকুলেট হবে এবং z ক্যালকুলেট হবে, এবং যথারীতি আবার ডিসপ্লে ফাংশনকে আমরা কল করব। তাহলে বলো x কত হবে এখানে? এখন কিন্তু s2 কিন্তু ওপি, ওই টপের দিকে তাকাবে না, এখানের যে s2 সেটা নিয়ে আলোচনা করবে। তাহলে s2 ডট সাবস্ট্রিং i, i প্লাস 1, তার মানে কি হবে বলতে পারবে? ও হবে। সারণ্যা বুঝলে? এখানে ও হবে, কারণ i তো 0, হ্যাঁ স্যার। 0, 1, মানে ওই জিরোটা, জিরো ইন্ডেক্সে যেটা আছে, মানে জিরো ইন্ডেক্সে ওপির ভেতরে শুধু ওটাই হবে। y কি হবে? 0, i, কিছু হবে না। z কি হবে? i প্লাস 1, i প্লাস 1 1 থেকে 1, মানে শুধু p। এবার ডিসপ্লে কাকে পাঠাবো? s1 প্লাস x, মানে এই যে t আর x, মানে to, এইটা। আর একটা y প্লাস z, মানে ওই s1 এর সাথে x আর y এর প্লাস z, মানে ওই কম্বিনেশন গুলো আনার জন্য। এটা শুধু p যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই ডিসপ্লে থেকে এইখানে কল হলো, এটা থেকে এটা কল হচ্ছে। তাহলে এই ডিসপ্লে থেকে আমাদের আরেকটা কল হবে। আমি একটু এঁকে নিই, একটু ওপর দিকে লিখি, ওপর দিকে লিখি। তাহলে এখানে যে ডিসপ্লেটা আসছে এই s1, s2, এখানে আমরা দেখবো s1 কত আসছে, মানে এই জিনিসটাই তো এখান থেকেই তো কল হলো, এই এলো, মানে এই স্টেটটাতে এলো। এখানে s1 এর ভ্যালু কত? এখানে s1 এর ভ্যালু to, আর s2 এর ভ্যালু p। এবার দেখতে পাচ্ছি s2 ডট লেন্থ কিন্তু ইকুয়াল টু 1 হয়ে গেছে, লেস অথবা ইকুয়াল টু 1 হয়ে গেছে। তাহলে কি প্রিন্ট হবে? TOP, তার মানে s1 প্লাস s2, s1 এ TO আছে আর এটা p, মানে TOP ইটসেলফ একটা তো কম্বিনেশন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টপ জিনিসটাকে, এটা একটা কম্বিনেশন পেলাম। মানে এটা আমি বোঝানোর জন্য আলাদা করে রেড কালারের লিখলাম। মানে এই কম্বিনেশনটা, এটা একটা 1 নম্বর কম্বিনেশন পেলাম, এটা 1 নম্বর কম্বিনেশন TOP, মানে এটা প্রিন্ট হবে। দেখো এই ফাংশনটা কিন্তু কিছু রিটার্ন করছে না, ডিসপ্লের আগে ভয়েড লেখা আছে, উই আর নট রিটার্নিং এনিথিং। রিটার্ন করলে তবে ডিসপ্লের সামনে কিছু লেখার প্রশ্ন উঠতো, কোনো ডেটা টাইপ নেই। তাহলে এখানে ইফ পার্টটা যদি চলে নিশ্চয়ই এলসে ঢুকবে না, ইফ পার্টটা যদি ঢোকে তার চলে, তার মানে এলস পার্টটা চলবে না। তার মানে ইফ এর শুধু এই টিওপিটা প্রিন্ট করে এলস এর বাইরে চলে এলো, এলস এর বাইরে এসে দেখছে ফাংশনটাই শেষ হয়ে গেছে, মানে ফাংশনটা কমপ্লিট, আর কিছু করণীয় নেই এখানে। তার মানে যখন দেখবে একটা ফাংশন
তার কোনো করণীয় নেই, জোর করে কোনো কিছু রিটার্ন করতে লাগবে না, ইট উইল অটোমেটিক্যালি রিটার্ন টু দ্য প্রিভিয়াস স্টেট, যেখান থেকে কল করা হয়েছে সেখানেই ফিরে যাবে, আর নতুন করে ডাকাডাকি বা কিছু দেওয়াদেবীর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে এটা কোথায় চলে যাবে? প্রিভিয়াস স্টেট, মানে এটা হয়ে গেলেই ইট উইল মুভ ব্যাক টু দ্য প্রিভিয়াস স্টেট। প্রিভিয়াস স্টেটে গিয়ে দেখছে কি, এটা তো দ্য লাস্ট লাইন অফ দ্য লুপ, এই যে ডিসপ্লেটা তো ফর লুপের ভিতর লেখা আছে, সো দিস ইজ দ্য লাস্ট লাইন অফ দ্য লুপ। নেক্সট, এগুলো সব 1 নম্বর রিকারশন হয়েছে, এটা 1 নম্বর রিকারশন, 1 নম্বর রিকারশন, এটা 1 নম্বর, এটা ফার্স্ট রিকারশনে আমি টপটা পেলাম। এই মার্কিং গুলো করছি পরবর্তীকালে দেখে বোঝার জন্য, আর কোনো কারণ নেই। আচ্ছা নেক্সট, নেক্সট কি হবে বলো তো? এই স্টেটে এসে লুপটা তো কমপ্লিট হবে, আয়ের ভ্যালু 0 নিয়ে এটা এগিয়েছিল, এবার তো আয়ের ভ্যালু 1 হবে, বুঝতে পারলে? এবার তো আয়ের ভ্যালু কত হবে? এই যে এইটা আয়ের ভ্যালু 1 হবে। এটা কি ক্লিয়ার হলো? কারণ না, বুঝতে পারলে এটা কেন 1 হবে? কারণ এটা প্রিভিয়াস স্টেটে এসে, প্রিভিয়াস স্টেটে ফর লুপটা 0 নিয়ে ঘুরেছিল, কিন্তু এবার i ইকুয়াল টু 1 নিয়ে আবার ঘুরবে। তাহলে i ইকুয়াল টু 1 নিয়ে ঘুরলে অবভিয়াসলি এই এবার এক্স ওয়াই জেড এবার চেঞ্জ হয়ে যাবে, এক্স ওয়াই জেড চেঞ্জ হয়ে যাবে। কত হবে বলতে পারবে? আমি এটা মুছে দিচ্ছি, এটা নতুন একটা এক্স হবে, নতুন একটা ওয়াই হবে, নতুন একটা পি হবে। i ইকুয়াল টু 0 হয়ে গেছে, এক্স কত হবে বলো? সাবস্ট্রিং i, i প্লাস 1 মানে 1,2 কি হবে? পি হবে। সারণ্যা বুঝলে? এই ওপির দিকে তাকাবে, ওপি, আমরা এই স্টেটে এখনো দাঁড়িয়ে আছি। ওপি 1 থেকে 2, 1 থেকে 2 বলে কিছু নেই, মানে 2 এর আগেরটা, মানে ওই 1 টাকেই বোঝাচ্ছে। ওয়াই কিছুই হবে, আচ্ছা ওয়াই 0 থেকে 1, ও হবে, ও হবে। সারণ্যা ক্লিয়ার? এই জায়গাটা দেখো, সাবস্ট্রিং রয়েছে 0, i, 0, i, i তো 1 আছে এখন, 0, 1, 0, 1 মানে 0টা হবে। জেড কিছুই হবে না, i প্লাস 1, i প্লাস 1, 1 প্লাস 1 2, 2 বলে তো কিছু নেই, তার মানে কিছুই হবে না, কারেক্ট। তো স্বাভাবিক ব্যাপার, এখানেও ডিসপ্লে যখন কল হবে এবার পাল্টাবে। এইটা লেখার আমার দরকার নেই, এটা তো আমার দেখানো হয়ে গেছে, আর দেখানোর দরকার নেই। কত স্টেট লিখবো? আচ্ছা বলো, এবার কি হবে? ডিসপ্লে কল হবে, ডিসপ্লেতে s1 প্লাস, হ্যাঁ টিপি, কারণ s1 প্লাস এক্সটাকে করছি, আর এদিকে y প্লাস জেড, মানে শুধু ওটা হচ্ছে। তাহলে এইটা নিয়ে আবার একটা কল হবে, এইখানে ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লেতে আবার s1 s2 আসছে। তাহলে এই যে এখান থেকে যে এবার কল হয়ে গিয়ে এই ডিসপ্লেতে ঢুকছে, এটা সেকেন্ড টাইমে। তাহলে এবার কি হচ্ছে? এবার s1 এর ভ্যালু কত? টিপি। আর s2 এর ভ্যালু কত? ও। তাহলে এখানে ওই s2 ডট লেন্থ তো আবার 1 হয়ে গেছে, s2 ডট লেন্থ 1 হয়ে গেছে। তার মানে ঘটনাটা কি ঘটবে? s1 প্লাস s2 অ্যাড করে দেবো, টিপিও। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্বিনেশনটা পাওয়া গেল, এটা প্রিন্ট হবে। বুঝতে পারছো? মানে আমি যদি আর যদি এগোই গুলিয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি ঘটনাটা কি ঘটবে। এই কাজটা যখন হয়ে গেল, এই কাজটা যখন হয়ে গেল, এবার কোথায় ফিরবে? উপরের একদম ফার্স্ট স্টেট। হ্যাঁ, কারণ এই যে আগের স্টেটে চলে যাওয়াতে দেখছি আয়ের 0 আর 1 কমপ্লিট হয়ে গেছে, এই লুপ কমপ্লিট হয়ে গেছে, তার মানে লুপ আর
হবে না, তার মানে এই এলস থেকে বেরিয়ে আসবে, মানে লুপ থেকে বেরিয়ে আসবে, এলস থেকে বেরিয়ে আসবে, দেখবে এই ফাংশনটাই আর নেই, শেষ। তার মানে ও ফিরে যাবে তার আগের স্টেটে, তার আগের স্টেটে গিয়ে, মানে এদিকে তো 1 হয়ে গেছে, আগের বার i ইকুয়াল টু 0 হয়ে গেছিল, এবার কি হবে, i ইকুয়াল টু এবার 1 নিয়ে হবে স্টার্ট। এবার কি বুঝতে পারছো? এবার আমি যদি আঁকি ব্যাপারটা তোমাদের খুব কনফিউজিং হয়ে যাবে, কারণ এই i ইকুয়াল টু 1 নিয়ে আবার একটা এইরকম নিচে, নিচে যেরকম একটা এঁকেছি, এই এই সেকেন্ড স্টেজের মতন আরেকটা তৈরি হবে উইথ ডিফারেন্ট ভ্যালু, সেখান থেকে আবার দুটো শাখা প্রশাখা বেরোবে, ঠিক আছে? মানে ও দিয়ে হবে, ও দিয়ে টিপি আর ও পিটি এরকম আসবে, মানে এর পরেরটা আসবে ও টিপি আর পিটি আসবে। আমি যদি এখানে দেখাতে যাই এত ঘিঞ্জি হয়ে যাবে, ট্র্যাক রাখা যাবে না, বা লেখার জায়গাও আমি পাবো না, একদমই পাবো না। কি সারণ্যা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যার জন্য আমি আর দেখাচ্ছি না, দেখালে কিন্তু এটা তুমি বাড়িতে খাতায় বসে 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 নিজে বোঝার জন্য করতে পারো, কারণ অলরেডি আমাদের এই একটা স্টেজ দেখাতে গিয়ে, মানে এই প্রথম স্টেজের i0 নিয়ে এই নিচে একটা স্টেজ তৈরি হয়েছে, সেটা 0 1, তার জন্য আমরা দুটো স্টেট পেয়েছি, একটা হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে 1 নম্বর, আর একটা হচ্ছে এখান থেকে আরেকটা পেয়েছি 2 নম্বর, মানে দুটো শাখা প্রশাখা বেরিয়েছে। তারপর এবার ওই ওপরের টায় ফিরে যাবে, কারণ এখানে i আর চলবে না, তাহলে ওপরের i ইকুয়াল টু 1, এই i ইকুয়াল টু 1টা নিয়ে, মানে এই i ইকুয়াল টু 1টা নিয়ে, মানে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে একটা বেরোবে ও টিপি, আরেকটা হচ্ছে ও পিটি, এরকম বেরোবে, মানে সেটার জন্য আবার আরো 3খানা স্টেট তৈরি হবে, প্রচুর এরকম মুড়িমুড়কির মতন স্টেট তৈরি হবে, কিন্তু আলটিমেটলি গিয়ে তোমার এই মানে জিনিসটা আর কি দাঁড়িয়ে যাচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো।